প্রণোদিত প্রজনন বা হাইপোফাইসেশন বড় কোশ্চেন আসে তোমাদের। পার্ট একাধিক স্টেপ রয়েছে, দেখবে ঠিক করে। না কৃত্রিম মৎস্য চাষ পদ্ধতি এক কথা বলা যেতে পারে। আমরা ন্যাচারাল মৎস্য চাষ দেখলাম 3 প্রকারের। এবার প্রণোদিত প্রজনন উত্তর মাছের চাহিদা বৃদ্ধির জন্য কৃত্রিমভাবে মৎস্য চাষের পরিকল্পনা শুরু হলো। অর্থাৎ মাছের প্রজনন ঋতু বর্ষাকাল দেখলে বর্ষাকালে মাছ ডিম পাড়ে এবং তার থেকে যে পরিমাণে মাছ উৎপন্ন হচ্ছে সেই মাছ দিয়ে সারা বছরের মাছের চাহিদা যখন পূরণ করা যাচ্ছে না, সেই মাছের চাহিদা পূরণ করার জন্য কৃত্রিমভাবে কীভাবে মাছের উৎপাদন বৃদ্ধি করা যায় সেই নিয়ে পর্যালোচনা শুরু হলো। বিজ্ঞানী হাউসে প্রথম কৃত্রিমভাবে কীভাবে মাছের উৎপাদন বৃদ্ধি করা যায় অর্থাৎ প্রণোদিত প্রজনন সম্বন্ধে বলেন বিজ্ঞানী হাউসে। তিনি কৃত্রিম মৎস্যচাষ সংক্রান্ত যে প্রিন্সিপালটা দিলেন, সে যে প্রিন্সিপালের উপর ভিত্তি করে প্রণোদিত প্রজনন শুরু হলো সেটা হচ্ছে, তিনি বললেন যে বর্ষাকালে মাছের মস্তিষ্কে যে পিটুইটারি গ্রন্থি থাকে সেই পিটুইটারি গ্রন্থি থেকে এফএসএইচ হরমোন খরিত হয়। সেই এফএসএইচ হরমোন এর প্রভাবে পুরুষ এবং স্ত্রী মাছ বর্ষাকালে প্রজননে উদ্দীপিত হয় এবং তারা প্রজনন সম্পন্ন করে। তার থেকে নিষিক্ত ডিম এবং তার থেকেই আমরা মাছের উৎপাদন বা মাছ চাষ করছি। তো ন্যাচারালি এভাবে বর্ষাকালে এটা হয়। তাহলে এফএসএইচ হরমোনটা হচ্ছে মেন ফ্যাক্টর, যেটা রিলিজ হলে তবে গিয়ে প্রজনন সম্পন্ন হচ্ছে। তিনি বললেন আর্টিফিশিয়ালি যদি আমরা কি করতে পারি না, এই এফএসএইচ হরমোনকে বা সমজাতীয় কোনো রাসায়নিক পদার্থ বা পিটুইটারি নির্যাসকে আমরা কি করতে পারি না, মাছের দেহে ইনজেক্ট করতে পারি, মেল এবং ফিমেল মাছের দেহে, তাহলে যে কোনো ঋতুতে তারা কিন্তু প্রজনন সম্পন্ন করতে পারে। তো এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে শুরু হলো প্রণোদিত প্রজনন, যার একাধিক স্টেপ রয়েছে। একটা স্টেপ ভালো করে দেখবে। এর প্রথম ধাপে কি করতে হবে না, পরিণত মাছ নির্বাচন। পরিণত মাছ নির্বাচন বলতে না, যে মাছকে তুমি কি করবে না পিটুইটারি নির্যাস ইনজেক্ট করবে বা যে মাছকে তুমি প্রজননে উদ্দীপিত করবে সেই মাছকে আগে নির্বাচন করতে হবে যে এই মাছেদের আমি প্রজনন সম্পন্ন করাবো। তাহলে সেই জন্য প্রথম স্টেপ পরিণত প্রজননক্ষম মাছ নির্বাচন ও সংরক্ষণ। এই পর্যায়ে রোগমুক্ত দ্রুত বর্ধনশীল পুরুষ এবং স্ত্রী মাছকে নির্বাচন করা হয় এবং তাদেরকে কি করা হয় না, পুকুরের এক প্রান্তে জাল দিয়ে ঘিরে সংরক্ষণ করা হয়, উপযুক্ত রক্ষণাবেক্ষণ, উপযুক্ত খাবার দেওয়া হয় এবং চিকিৎসা করা হয়। এটা প্রথম কাজ। যাদেরকে তুমি এই কাজে ব্যবহার করবে তাদেরকে প্রথমে নির্বাচন করতে হবে এবং তাদেরকে কনজারভেট করতে হবে, ফার্স্ট কাজ। নেক্সট কাজ দেখতে পাচ্ছ না, হাপা প্রস্তুত। না হাপা দেখতে পাচ্ছ জলের মধ্যে এরকম উল্টানো মশারির মতো বলা হয়, লাইলন বা মার্কিন কাপড় দিয়ে তৈরি ঠিক উল্টানো মশারির মতো। চারদিকে এরকম দেখতে পাচ্ছ 4টে খুঁটি পোঁতা রয়েছে এবং সেই খুঁটিতে মশারিটা ভাবো একটু, মশারিটা যেদিকে আমরা খাটাই তার উল্টো দিকের কর্নারগুলোকে কি করা হচ্ছে না, দড়ি দিয়ে বেঁধে বাঁশে বাঁধা রয়েছে। ফলে জলের মধ্যে একটা ব্লক প্লেস ঘেরা জায়গা তৈরি হয়েছে দেখতে পাচ্ছ। এদেরকে হাপা বলা হয়। এটা 2 টাইপসের। বাইরের দিকে যেটা বড় সাইজে দেখতে পাচ্ছ যেটাকে বলা হয় ব্রিডিং হাপা। তাহলে হাপা 2 টাইপসের, একটা ব্রিডিং হাপা বললাম আর একটা হ্যাচিং হাপা। তার ভেতরে যেটা দেখতে পাচ্ছ একটা হাপা খাটানো আছে দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে ব্রিডিং হাপা, যেখানে মাছের প্রজনন বা ব্রিডিং সম্পন্ন হবে, স্পোর্ট। নেক্সট বাইরের দিকে যে খাঁচাটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হচ্ছে হ্যাচিং হাপা। 2 টাইপসের হাপা। এরকম পুকুরে একাধিক হাপা খাটানো হয় তোমার কন্ডিশন রয়েছে। এটা সেকেন্ড কাজ। তাহলে প্রথমে মাছ নির্বাচন করলে, সংরক্ষণ করলে, নেক্সট এইভাবে অনেক হাঁপা খাটিয়ে ফেললে যেগুলোতে তুমি প্রজননটা সম্পন্ন করবে। নেক্সট কাজ এবার তোমার কি না, পিটুইটারি গ্রন্থির সংগ্রহ ও সংরক্ষণ। অর্থাৎ মাছের মস্তিষ্কের সেলাটারসিকা প্রকোষ্ঠে তোমরা জানো পিটুইটারি থাকে, সেই পিটুইটারি সেখান থেকে সংগ্রহ করে তাদেরকে কনজারভেট করে রাখতে হবে। তাহলে নির্বাচিত সদ্যমৃত বা টাটকা পোনা মাছের মাথার এরকম হাড়টা কেটে দেখতে পাচ্ছ সেলাটারসিকা প্রকোষ্ঠ থেকে নেডিল ও চিমটার সাহায্যে এরকম ছোটো ছোটো পিটুইটারিগুলোকে সংগ্রহ করা হলো। সংগ্রহ করার পর সংগৃহীত পিটুইটারিগুলোকে নিচে দেখতে পাচ্ছ একটা ছোটো রঙিন কাঁচের শিশিতে অ্যাবসলিউট অ্যালকোহলে রেখে চিপি বন্ধ করে ফ্রিজের মধ্যে কনজারভেট করা হয়। একটা শ্রেণী মানুষের জীবিকাই রয়েছে যারা এভাবে পিটুইটারি সংগ্রহ করে এবং সংরক্ষণ করে রাখে এবং তারপর বাজারে এটা তারা বিক্রি করে। একটা শ্রেণী মানুষের জীবিকা। তাহলে এইভাবে পিটুইটারি সংগ্রহ এবং সংরক্ষণ করা হলো। এরপরে কী করতে হবে না, এই পিটুইটারি থেকে পিটুইটারি নির্যাস প্রস্তুত করতে হবে, যেটা প্রায় আসে 3 নম্বরে পিটুইটারি নির্যাস প্রস্তুতি। সেটা কীভাবে করা হয় দেখবে। এটা 2টো পর্যায়ে। তাহলে পিটুইটারি সংগ্রহ
হয়ে গেছে। এবার সংগ্রহ করার পর সেটা কি থেকে আমরা কি করব, নির্যাস প্রস্তুত করব। তাহলে দুটো পর্যায়ের মধ্যে একটা পর্যায়ের নাম দেওয়া আছে দেখবে হোমোজিনাইজেশন, আর নাম সেন্ট্রিফিউগেশন। ভালো করে বুঝবে, এটাই বেশি করে আসে। তাহলে হোমোজিনাইজেশন কি না, প্রথমে রেফ্রিজারেটরে যে পিটিউটারি গ্রন্থিগুলোকে সংরক্ষণ করা আছে দেখবে সেটাকে বের করে একটা ব্লটিং পেপারে ঢেলে দেওয়া হলো। ব্লটিং পেপারে ঢেলে শুকিয়ে নেওয়া হলো। প্রথম কাজ শুকিয়ে নেওয়া হলো গ্ল্যান্ডগুলোকে। এবার দুটো যন্ত্র দেখতে পাচ্ছ। প্রথম যন্ত্রের নাম এখানে টিস্যু হোমোজিনাইজার যন্ত্রটা দেখতে পাচ্ছ। ওটা পেছন দণ্ড রয়েছে এবং ঠিক আগেকার দিনে যেমন হামাদিস্তা থাকতো যেখানে মশলা গুঁড়া করা হয় দেখবে এরকমটা নোড়া থাকে, তো এখানেও তেমনি একই রকম টিস্যু হোমোজিনাইজার। সেই টিস্যু হোমোজিনাইজার যন্ত্রে কী করা হলো না, সংগৃহীত ও সংরক্ষিত পিটিউটারি গ্রন্থিগুলোকে প্রথমে দিয়ে দেওয়া হলো ব্লটিং পেপারে শোকানোর পরে টিস্যু হোমোজিনাইজার যন্ত্রে। তারপরে 0.3% সাধারণ লবণ মিশিয়ে কী করা হলো, এই স্পেশন দণ্ড দিয়ে সেটা ভালো করে স্পেশন করা হলো। এর ফলে পিটিউটারি গ্রন্থিগুলো ফেটে গেল, তার থেকে হরমোনগুলো বেরিয়ে এখানে একটা হরমোনগুলো জল তৈরি হলো। ঠিক আছে, হোমোজিনাইজেশন পদ্ধতিতে কী করা হলো না, যে দ্রবণটা সলিউশনটা তৈরি হলো তাকে হোমোজিনেট বলা হলো। তাহলে প্রথম কাজ হোমোজিনাইজেশন পিটিউটারি গ্রন্থি থেকে তৈরি করা হলো। নেক্সট পরের যন্ত্রটা দেখতে পাচ্ছ নাম সেন্ট্রিফিউজ যন্ত্র। সেন্ট্রিফিউজ যন্ত্র, এখানে দুটো টিউব রয়েছে যাতে সেন্ট্রিফিউজ নল বলা হলো। তাহলে এখানে উৎপন্ন হোমোজিনেট দ্রবণের কিছুটাকে এখানে ঢাললে কিছুটাকে এখানে ঢেলে দেওয়া হলো। তারপরে সেন্ট্রিফিউজ বল জানো, এখানে মেশিনে সুইচ দিলে সেন্ট্রিফিউজ বা এখানে হাতল দিয়ে প্যাডেল করলে কী হবে না, এই টিউবগুলো ঘুরতে থাকে এবং সেন্ট্রিফিউজ হতে থাকে। কত স্পিডে ঘোরানো হবে না, বলা হয় প্রায় 2000 RPM বেগে 5 মিনিট ধরে ঘোরানো হয়। তাহলে 2000 RPM বেগে 5 মিনিট ধরে ঘোরানো হলো। তাহলে সেন্ট্রিফিউজ বলের সাহায্যে যখন ঘুরলো তখন কি হচ্ছে না, এই সেন্ট্রিফিউজ নলের নিচের দিকে আমরা জানি কি হবে না, যেগুলো দ্রবণে কঠিন পদার্থগুলো ছিল বা পিটিউটারি খোল টোল সেগুলো সব নিচে থিতিয়ে পড়লো, অদক্ষিপ্ত হলো এবং ওপরে স্বচ্ছ হরমোনগুলা একটা দ্রবণ পেলে, সেটাকেই বলা হচ্ছে পিটিউটারি নির্যাস। তোমরা জানো অধক্ষেপণটাকে একটা পিলেট এবং সুপারনেটের নাম দেওয়া হয়। তাহলে উপরে যে স্বচ্ছ দ্রবণটা সেটাকে পিটিউটারি নির্যাস বলা হলো, সেটাকে কালেক্ট করে নেওয়া হলো। এবার সেটাকেই ইনজেক্ট করতে হবে মাছের দেহে। এবার ইনজেকশন পদ্ধতি আমরা দেখবো নেক্সট। তাহলে দুটো ক্লিয়ার। তাহলে টিস্যু হোমোজিনাইজার যন্ত্রে আমরা কী করলাম না, হোমোজিনাইজেশন আর এখানে সেন্ট্রিফিউগেশন, তার ফলে পিটিউটারি থেকে আমরা নির্যাস তৈরি করে ফেললাম। নেক্সট এবারে চলে আসো না, এগুলো ইনজেক্ট করতে হবে। যে মাছগুলোকে ভাবো আমরা সংরক্ষণ করে রেখেছি, সেই মাছগুলোকে এবারে মেল এবং ফিমেল সংরক্ষণ করা আছে, সেগুলোকে ইনজেক্ট করা হয়। ইনজেক্ট করার জন্য একটা নিয়ম রয়েছে, বলা হয় মাছের যে পৃষ্ঠদেশ দেখতে পাচ্ছ, যে পৃষ্ঠ এবং পুচ্ছ দুটো যে পাখনা রয়েছে, পৃষ্ঠ ও পুচ্ছ পাখনার মাঝে স্পর্শেন্দ্রীয় রেখাকে ভেদ না করে মাথায় রাখতে হবে, যাতে স্পর্শেন্দ্রীয় রেখাকে টাচ না করে, ভেদ না করে, যাতে স্পর্শ না করে, আঁশ ভেদ না করে পেশিতে ন্যাচারালি 45 ডিগ্রি কোণ করে কি করা হয় না, ইনজেক্ট করা হয় থাকে। এবার ইনজেকশনের ডোজটা জানতে হবে তোমাকে না। স্ত্রী মাছকে 2 বার ইনজেক্ট করা হয়, ভালো করে দেখবে না। প্রথমবার কি করা হলো না, 2 থেকে 3 ইনজেক্ট করার সময় কি করা হয় না, এদেরকে একটা ট্রেতে এমনি একটা স্পঞ্জ রাখা হয়, সেখানে জল দেওয়া থাকে, সেখানে সাবধানে দুজন ধরে এবং এটা আঁশকে সামান্য তুলে 45 ডিগ্রি কোণ করে ইনজেক্ট করা হচ্ছে। তাহলে স্ত্রী মাছকে 2 বার ইনজেক্ট করা হবে না। প্রথমবার 2 থেকে 3 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, 2 থেকে 3 প্রতি কেজির জন্য 2 থেকে 3 মিলিগ্রাম হিসাবে ইনজেক্ট করা হলো। এবং প্রথমবার ইনজেক্টের 6 ঘন্টা পরে তাকে দ্বিতীয়বার ইনজেক্ট করা হয়, একটু বেশি ডোজ, 5 থেকে 8 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসাবে। বাট পুরুষ মাছকে একবার মাত্র ইনজেক্ট করা হয় থেকে 2 থেকে 3 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসাবে ইনজেক্ট করে দেওয়া হলো। এবার ইনজেক্ট করার পর কী করা হলো না, তাদেরকে প্রথমে ব্রিডিং হাঁপাতে, দেখো মাঝখানে যে হাঁপা, ব্রিডিং হাঁপাতে ছেড়ে দেওয়া হলো। পুরুষ এবং স্ত্রী মাছকে ব্রিডিং হাঁপাতে যেই ছেড়ে দেওয়া হলো না, স্ত্রী মাছকে দ্বিতীয়বার ইনজেক্ট করার প্রায় 5 থেকে 6 ঘন্টা পর তারা কী করছে না, ব্রিডিং হাঁপাতে তাদের ব্রিডিং সম্পন্ন করছে, তো স্পোর্ট সম্পন্ন করছে, তার থেকে নিষিক্ত ডিম উৎপন্ন হচ্ছে এবং সেই ব্রিডিং হাঁপাতেই কী করছে না, নিষিক্ত ডিম ফুটে ছোটো ছোটো চারা ডিম পোনার সৃষ্টি হলো। এরপরে তুমি সেগুলোকে পরপর যে পুকুর তোমরা দেখলে নর্মালি করা হয়, তাতে প্রতিপালন করা হচ্ছে। ব্রিডিং সম্পন্ন হওয়ার পরে ব্রিডিং হাঁপাটাকে তুলে দেওয়া হয় এবং হ্যাচিং হাঁপাতে আস্তে আস্তে ডিম থেকে ডিম পোনার সৃষ্টি হবে। তারপরে সেগুলোকে পুকুরে বা যেভাবে তুমি সরবরাহ করতে পারো। প্রণীত প্রজনের সুবিধা অসুবিধা পড়ে, দুটো সুবিধা দুটো অসুবিধা দেওয়া রয়েছে। তারপরে একটা কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন, প্রণীত প্রজনে ব্যবহৃত কৃত্রিম হরমোন। ন্যাচারালি যে পিটিউটারি সংগ্রহ করা হচ্ছে দেখতে পাচ্ছ,
সংরক্ষণ, নির্যাস প্রস্তুতি একটা সময় সাপেক্ষ ব্যাপার। তাই বর্তমানে কি করা হচ্ছে না, আর্টিফিশিয়ালি কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়ে থাকে। এইচসিজি দেখবে, পিএমএসজি বলে কৃত্রিম হরমোন প্রণীত প্রজননে ব্যবহার করা হচ্ছে, শর্ট কোশ্চেন আসে। তো এইভাবে প্রণীত প্রজনন করলে একটা বড় কোশ্চেন আসে বা পাঠও পড়ে। পাঠ পড়লে যেভাবে বললাম যে পিউটারি নির্যাস প্রস্তুত পদ্ধতি পড়ে বা ইঞ্জেকশন পদ্ধতির ডোজগুলো ভালো করে মাথায় রাখলে কোন কোন ডোজ দেওয়া হয়ে থাকে। এই হচ্ছে মৎস্য চাষ। এবারে মাছের কতগুলো রোগ রয়েছে এরপরে নোটসে সেটা থাকবে, তো এইভাবে এটা তৈরি করো।